আলাইকুম। কেমন আছো সবাই? তোমাদের সাথে যে নিয়মিত আয়োজন থাকে আমার স্কুলের পক্ষ থেকে, আমার স্কুল পেজের পক্ষ থেকে যে ফ্রি ক্লাসের আয়োজন থাকে ঠিক সন্ধ্যা 7টায়। আজকে তোমাদের সাথে আমি আছি রসায়ন বিষয় নিয়ে। তোমরা অবশ্যই আগে থেকেই জানো, কারণ আমাদের পেজে তো প্রত্যেকবার প্রতিদিনই তোমাদের আগে থেকে আপডেট দেওয়া হয় যে আজকে কোন স্যারের ক্লাস হবে। আর যারা পেইড ব্যাচে ভর্তি আছো তাদের তো আগে থেকে রুটিন দিয়ে দেওয়া হয়। এখন যারা পেইড ব্যাচে পেইড ব্যাচ বলতে যারা আর কি এক্সামে ভর্তি হও নাই, আমাদের এক্সাম প্যাকটা কিনো নাই, তারা তো আর মানে কখন কোন ক্লাস হয় তারা জানো না, তাই না? তো যারা আগে থেকে জানতা তাদেরকে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ। আর এখনো যারা জয়েন হওনি, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করে দিলে কি হবে? শেয়ার করে দিলে তোমার বন্ধু বান্ধব যারা আছে, যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী আছে, তারা অন্তত ফ্রি ক্লাসটা করুক। ফ্রি ক্লাসটা করলে আশা করি কোনো না কোনো উপকার হবে, ঠিক আছে? আর তোমাদের যে বিষয়টা, তোমরা যে নিয়মিত নাকি পরীক্ষা দিচ্ছ না, আমি যেটা শুনলাম, তোমরা যারা ভর্তি হয়েছো তারা নিয়মিত পরীক্ষা দাও, কারণ পরীক্ষা ছাড়া কিন্তু উপায় নাই। এখন যদি 23 জানুয়ারি পরীক্ষা হয়, তোমাদের জন্য কিন্তু সময় অনেক কম। তোমাদের জন্য কিন্তু সময় অনেক কম। এখন তোমাদের জন্য যদি সময় অনেক কম হয়, তাহলে তোমরা কি করবা? তোমাদের কি এখন করতে হবে না? বেশি বেশি পরীক্ষা দিতে হবে না? বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কি নিজেদের গ্যাপটা তুলে আনতে হবে, যে আমার কোথায় কোথায় গ্যাপ আছে। এই জন্যই তোমাদের সবার আগে যেটা করা উচিত, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। কিন্তু পরীক্ষা দেওয়ার আগে তোমাদের তো আগে ক্লাস করতে হবে, তাই না? তোমরা না জেনে একটা বিষয়ে পরীক্ষা দেওয়ার কোনো লাভ নাই। সেই জন্য কিন্তু আমার স্কুলের পক্ষ থেকে তোমরা এই ফ্রি ক্লাসগুলো পাচ্ছ, তাই না? তোমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো পাচ্ছ। যেহেতু ফ্রি ক্লাস পাচ্ছ, তো তোমাদের ক্লাসে তো কোনো পেমেন্ট দেওয়া লাগছে না। তোমাদের পেমেন্টটা কোথায় করা লাগছে? সেটা হলো তোমাদের একটা প্যাক কেনা লাগছে, তাই না? আমরা কিছু কথাবার্তা বলি এই ধরনের আমাদের যে এ সম্পর্কে, প্যাকেজ সম্পর্কে। তারে ঠিক ততক্ষণে যারা এখনো যুক্ত হয়নি, আশা করি যুক্ত হয়ে যাবে। তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তোমরা একটু দয়া করে জানিয়ে দাও। দয়া করে একটু জানিয়ে দাও, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানিয়ে দাও। আর আমার কথা স্পষ্ট বুঝতে পারছো তোমরা? আর বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা জানাও। আর কথা বুঝতে পারছো কিনা সেটা জানাও। আর কে কোথা থেকে লাইভটা দেখছো যদি চাও কমেন্টে বলতে পারো। বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর আমার কথা বুঝতে পারছো কিনা সেটা জানাও কমেন্টে, সেটা কমেন্টে জানাও। আজকে তোমাদের লেকচার কি হবে? রসায়নের কর্মমুখী রসায়ন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার বন্ধু বান্ধব যারা আছে, যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী, সবার কাছে লাইভটা একটু শেয়ার করে দাও। শেয়ার করার ফলে কি হবে? আমি একটা কথা কিন্তু প্রত্যেক ক্লাসেই বলি, জ্ঞান যদি তুমি শেয়ার করো তাহলে কিন্তু জ্ঞান কমে না, ঠিক আছে? তো তোমার বন্ধু বান্ধব যারা আছে, যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী, যারা নার্সিং ভর্তি পরীক্ষা দেবে, তাদেরকে জানায় দাও। আচ্ছা, একজন বলতো সাউন্ড কম আসছে। আসলে না, সাউন্ড কম আসছে না। এদিক তোমার ফোনের একটু ভলিউমটা বাড়িয়ে নাও, কারণ আমাদের এখানে সাউন্ড সিস্টেম সবকিছু ঠিক আছে। এখন শোনো, যদি কথা স্পষ্ট শুনতে পাও আর বোর্ড যদি স্পষ্ট দেখতে পাও, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি, ঠিক আছে? আজকের ক্লাস আসলে কর্মমুখী রসায়নে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের কিছু ফুড প্রিজারভেটিভস, খাদ্য সংরক্ষক। খাদ্য সংরক্ষণের বিভিন্ন কৌশল আছে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো দুধের শতকরা সংযুক্ত, একটা টপিক আছে। তারপর সর্বশেষ যে টপিকগুলো আছে, যে আমাদের বিভিন্ন ধরনের জিনিস প্রস্তুতি, যেমন গোলাপ জল প্রস্তুতি, আফটার শেভ প্রস্তুতি, মেয়েদের লিপস্টিক প্রস্তুতি। এই অধ্যায় থেকে আসলে সবগুলা একদম রচনার মতো সবকিছুই লেখা আছে, কিন্তু এত সবকিছু পড়া লাগবে না। এখানে যে জায়গাগুলো দেখানো হবে, তোমরা যদি সেই জায়গাগুলো ভালোভাবে বুঝতে পারো, সেই জায়গাগুলো যদি পড়তে পারো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় এই ভিতর থেকে কমন ইনশাল্লাহ পড়ে যাবে। এর বাইরে যাবে না ইনশাল্লাহ এই অধ্যায়ে, ঠিক আছে? তাহলে আমরা যে জায়গাগুলো পড়াবো তোমরা চাইলে নোট করতে পারো। নোট করে কি করবা? নোট করার পরে তোমরা সেটা ওই নোটটুকু পড়লেও ইনশাল্লাহ পরীক্ষার আগে আনাব, ওকে? এখন কমেন্টে জানাও। এখন সাউন্ড আশা করি ঠিক হয়েছে। আর বোর্ড যদি স্পষ্ট দেখা যায় তাহলে চলো আমরা আগাই। এখন শোনো, এই যে কর্মমুখী রসায়নের সর্বপ্রথম এই অধ্যায়ে যেটা আছে, কিছু সার সম্পর্কে আলোচনা করা আছে, ঠিক আছে? কিছু সার। এখন এই সারের ভিতরে প্রথমে আছে তোমার নাইট্রোজেন ধর্মী সার, ফসফরাস আর পটাশিয়াম ধর্মী সার, তাই না? যে নাইট্রোজেন ধর্মী সার আসলে কি, কমেন্টে জানাও তো। নাইট্রোজেন ধর্মী সার হিসেবে আমরা কোনটা চিনি? প্রধানত কোন সারকে নাইট্রোজেন ধর্মী সার বলে? আমরা কি জানি? ইউরিয়া, তাই না? ইউরিয়া। কমেন্টে যারা পারবা তারা কমেন্টে জানাবো, ওকে? ইউরিয়াতে বলো তো কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে এটা জানাও। ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? একজন বলছে আদাব স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এখন ইউরিয়াতে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে জানো তো? ইউরিয়াতে কমেন্টে জানাও। এখন এই যে নাইট্রোজেন জনিত যে সার, নাইট্রোজেন যুক্ত যে সার, সেটার নাম কি? সেটা হলো ইউরিয়া। গেল। এরপর জানতে হবে ইউরিয়া আসলে আমাদের কি কাজ করে। ইউরিয়া না, নাইট্রোজেন যুক্ত যে সারগুলো আছে সেগুলো কি কাজ করে? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। পড়লাম। তারপর আসবে তোমার এই যে ফসফরাস। ফসফরাস যুক্ত সার কোনগুলো আমরা জানি বলো তো? বলো তো কোনগুলো জানি ফসফরাস জনিত, ফসফরাস যুক্ত সার? ছোটবেলা থেকে পড়ে আসছি, টিএসপি ট্রিপল সুপার ফসফেট, ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট, এগুলা কি? ফসফেট যুক্ত সার। এগুলাও উদ্ভিদের কি করে? বৃদ্ধি বিকাশে সাহায্য করে, বিকাশে সাহায্য করে, লিখলাম। এরপরে আসবে কি তোমার পটাশিয়াম যুক্ত সার, তাই না? পটাশিয়াম, পটাশিয়াম যুক্ত সার। আচ্ছা ঠিক আছে, এই যে পটাশিয়াম যুক্ত সার কি কি আছে বলো তো? তোমরা একটা সংকেত, নার্সিং নার্সিং ভর্তি পরীক্ষায় দেখা যায়, রসায়নের ক্ষেত্রে কিন্তু এরকম চলে আসে হঠাৎ করে, যে কোনো কিছু একটা সংকেত পড়ে যায়, ঠিক আছে? এবার দেখা হলো দিয়ে দিলে বোরাক্সের সংকেত নিচের কোনটি? খুব শর্ট, একদম ছোট্ট একটা কোশ্চেন, কিন্তু ভুল হয় কিন্তু। বোরাক্সে তোমার 10 অণু পানি থাকে, ওকে, Na2B7 10 অণু পানি থাকে। তো এই যে 10 অণু পানি থাকে, চেঞ্জটা কিন্তু পানির এখানেই হয়, কত অণু পানি এখানে কিন্তু চেঞ্জ হয়। তারপরে তোমার হঠাৎ এখানে বলো যে মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশের সংকেত নিচের কোনটি? এই জন্য যেগুলো তোমার কমন, খুব কমন, তোমরা আসলে দেখছো সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এই সংকেতগুলো তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক অনেক উপকার হবে। একজন বলছে, রাবেয়া বলছে 75% নাইট্রোজেন। না আপু, তুমি ভুল করছো। ইউরিয়ায় 46% নাইট্রোজেন থাকে, 46% নাইট্রোজেন থাকে ইউরিয়ায়, ঠিক আছে? 46% নাইট্রোজেন থাকে। একজন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো এই যে পটাশিয়াম যুক্ত সার, তাহলে আমাকে তোমরা একটু কমেন্টে জানাও তো যে মিউরেট অফ পটাশের সংকেত কোনটা হবে? আজকে কিন্তু ডিপ্লোমারও ক্লাস করবো, কারণ আজকে ক্লাস কিন্তু অনেক ছোট ছোট সংকেত আছে, পাশাপাশি কিছু কিছু জায়গা আছে, সেগুলো ডিপ্লোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এখন শোনো, এই যে পটাশিয়াম যুক্ত সার কি কি আছে বলো তো? পটাশিয়াম যুক্ত সার কোনটা কোনটা আছে? আমি যেটা বললাম মিউরেট অফ পটাশ, আগে মিউরেট অফ পটাশের তোমরা করো, মিউরেট অফ পটাশের সংকেত কি হবে সেটাকে জানাও, ঠিক আছে? মিউরেট অফ পটাশের সাথে আরেকটা কি আছে? পটাশিয়াম নাইট্রেট, ওকে? এখন দেখো এই যে তিনটা, এখন এই পটাশিয়াম আমাদের কি কাজে লাগে? পটাশিয়াম কি কাজে লাগে? পটাশিয়াম লাগে ফুল ফল ধারণে, উদ্ভিদের ফুল ফল ধারণে, উদ্ভিদের ফুল ফল ধারণে কোনটা কাজে লাগে? তোমার পটাশিয়াম যুক্ত সার, ঠিক আছে? এখন কমেন্টে জানাও যে মিউরেট অফ পটাশের সংকেতটা কি? হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইড, KCl। এখন দেখো এই যে বৃদ্ধি বিকাশ ফুল ফল ধারণ, এই ব্যবহারটা কিন্তু অনেক সময় মনে থাকে না। তো এখান থেকে মোটামুটি কিন্তু তোমার যে তিনটা সারে বিন্দু তিন, অন্তত তোমার 9টা কোশ্চেন আছে। তাহলে জায়গাটা তোমরা যদি জাস্ট এইভাবে পড়তে পারো, তো বইয়ে ঢালাও ভাবে ওটা পড়ে যতটুকু তোমাদের উপকার হবে, এইভাবে পড়তে পারলে আরো অনেক বেশি উপকার হবে, ঠিক আছে? এরপরে আসো, দেখো এই যে ইউরিয়া 46 কি দেখা যাচ্ছে না? মনে হয় দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে 46, এটা কত? 46% নাইট্রোজেন থাকে, ঠিক আছে, ইউরিয়ায়। এখন এটা মনে রাখবা কেমনে? দেখো কোন, তোমরা যখন ধান রোপণ করে, ধান রোপণ করা তো দেখছো, প্রথমে কি করে? বীজতলায়, বীজতলায় একটা বীজতলা তৈরি করে। বীজতলায় কি দেয়? ধান দিয়ে দেয় একসাথে অনেকগুলা, তারপর ছোট ছোট চারা হওয়ার পর সেখান থেকে আবার কি জমিতে রোপণ করে, তাই না? এখন তোমরা ভাবো তো, জমিতে যখন রোপণ করে তখন তোমাদের এখানে যাদের মা মানে বাবা কৃষক আর কি, তারা এই জিনিসটা ভালো বুঝবে, প্রথমে কিন্তু ইউরিয়া সার দেয় জমিতে। এখন দেখো তুমি ইউরিয়া সার কেন দেয়? সহজে বোঝো। তোমার যখন কোনো একটা ধান রোপণ করছো, তখনই কি সে ফুল ফল দিবে? তখনই তার ফুল আসবে বা তখনই কি ধান হয়ে যাবে? যাবে না, তার তো নির্দিষ্ট সীমা পর্যন্ত একটা বৃদ্ধি হবে, তাই না? ঠিক তেমনই আমি কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ লেখা হয়েছে NPK, ঠিক আছে? তাহলে কি নাইট্রোজেন কখন ব্যবহার করা হবে? যখন ওই উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে ওই জন্য তখন নাইট্রোজেন দেয়। তারপরে কোনটা? উদ্ভিদের বৃদ্ধি বিকাশ হবে। দেন সর্বশেষ তোমার কি হয়? উদ্ভিদের ফল ফুল ধারণ হয়। তাহলে পটাশিয়াম সর্বশেষ, মানে শেষে পটাশ দেয়, তাই না? জমিতে পটাশ দেয়। তো সেটা কেন দেয়? ফুল ফল ধারণে কি করে? পটাশ সাহায্য করে। তোমরা এভাবে পড়লে আশা করি তোমাদের ভুল হবে না ইনশাল্লাহ, মুখস্থ করা লাগবে না। বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। একজন বলছে আর একবার রিপিট করেন। রিপিটটা হচ্ছে যে আমাদের অধ্যায়ের শুরুতেই তিনটা সার সম্পর্কে আলোচনা আছে, নাইট্রোজেন যুক্ত সার, ফসফরাস যুক্ত সার, পটাশিয়াম যুক্ত সার। তো নাইট্রোজেন যুক্ত সার কি কি? নাইট্রোজেন যুক্ত সার আমরা জানি ইউরিয়া প্রধানত, কারণ ইউরিয়ায় কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? 46% নাইট্রোজেন থাকে। তারপর ফসফরাস যুক্ত সার কোনটা? তোমার টিএসপি ডিএপি। টিএসপি মানে হলো ট্রিপল সুপার ফসফেট, আর ডিএপি মানে ডায়ামোনিয়াম ফসফেট। তারপর তোমার পটাশিয়াম যুক্ত সার কোনটা? মিউরেট অফ পটাশ বা পটাশিয়াম ক্লোরাইড, আর তোমার পটাশিয়াম নাইট্রেট, এই দুইটা।
এখন এই তিনটা সার আবার কি কি কাজে ব্যবহার করা হয় তোমার, মানে কি কি কাজ করে, এদের ব্যবহার কি, সেটা হলো নাইট্রোজেন যুক্ত সার তোমার উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, পটাশিয়াম যুক্ত সার উদ্ভিদের বিকাশে সাহায্য করে, আর সরি ফসফরাস যুক্ত সার উদ্ভিদের বিকাশে সাহায্য করে, পটাশিয়াম যুক্ত সার ফুল ফল ধারণে সাহায্য করে। এটা মনে রাখার জন্য বলছে, এটা ধান রোপণ করলেই তো তার ফুল ফল হয় না, তাই না? একটা নির্দিষ্ট বৃদ্ধি পর্যন্ত তারপরে অপেক্ষা করতে হবে, তো বৃদ্ধি পর্যন্ত ইউরিয়া সার প্রয়োগ করা হয় জমিতে, তারপরে এই যে ফসফরাস প্রয়োগ করা হয়, ঠিক আছে? একদম সর্বশেষ পটাশ প্রয়োগ করা। এখন বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, এখন জানাও কমেন্টে বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা সামনে আগাই, সেটা হলো খাদ্য সংরক্ষণ, প্রিজারভেটিভ ও খাদ্য সংরক্ষণের কৌশল। দেখো আসলে খাদ্য তোমার কেন সংরক্ষণ করি, খাদ্য কি, খাদ্য পচে যায়, তাই না? খাদ্য যদি না পচতো, খাদ্য যদি নষ্ট না হয়, তো আমরা কি সংরক্ষণ করতাম? আমরা কখনোই সংরক্ষণ করতাম না। তাহলে খাদ্য কেন আমরা সংরক্ষণ করি? খাদ্য কি হয়, খাদ্য নষ্ট হয়। এখন খাদ্য নষ্ট হয় কি কারণে? স্বাভাবিকভাবে একটু ভাবো তো, আমরা যখন শীতকালে এমন হয় না যে দুপুরে ভাত রান্না করে রাখছে আমাদের মা বাবা, মানে মা ভাত রান্না করে রাখছে, তো পরের দিন সকালেও কিন্তু সেই ভাতটা খাওয়া যায়, ভাতটা কিন্তু নষ্ট হয় না। এখন যে শীতকাল পড়তেছে, এখন তো অনেক জায়গায় শীত পড়তেছে। এখন দেখো, কিন্তু গরমকালের কথা তুমি চিন্তা করো তো, গরমকালে কি এটা কখনো সম্ভব হয়? গরমকালে সম্ভব হয়? গরমকালে কিন্তু সম্ভব হয় না। গরমকালে এমন হয় যে দুপুরে রান্না করছো, তোমার রাতেই খাওয়া যাচ্ছে না, নষ্ট হয়ে যায় ভাত, তাই না? তাহলে তোমার যদি তাপমাত্রা কেমন 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হয়, অতিরিক্ত গরম থাকে, তাহলে কিন্তু কি হয়, খাবার নষ্ট হয়। আরেকটা দেখো, যদি কোনো খাদ্যে পানির উপস্থিতি বেশি থাকে, খাবার কি করি আমরা, শুকায় রাখি না, শুটকি তৈরি করি না? কেন শুটকি তৈরি করি? খাবারটা সংরক্ষণ করার জন্য। কারণ তুমি মাছ এখন যদি রেখে দাও, মাছ তো পচে যাবে, তুমি যদি শুটকি করে রাখো তো অনেকদিন ভালো থাকবে। তাইলে কেন শুটকি করার ফলে কি হয়, তার ভিতর থেকে পানিটা কি হয়, পানিটা চলে যায়, তাই না? সামনেই আলোচনা আসবে, ঠিক আছে? তার ভিতর থেকে কি হয়, পানিটা চলে যায়। যদি পানিটা চলে যায় তাহলে কি হবে, যে পানির ফলেও কি হয়, খাবার নষ্ট হয়। তাহলে মূলত খাবার নষ্টের মূল কারণ কিন্তু আছে এখনো তিনটা, সেটা না, আসলে খাবার, এই যে দুইটা কারণে কি হয়, খাবার, এই দুইটা কারণের ফলে কি খাবার নষ্ট হয়ে যায়, ঠিক আছে? যদি তোমার পানির উপস্থিতি থাকে, পানির উপস্থিতি ও তাপমাত্রা, এটা হলে কি হয়, খাবারের যে তোমার খাবারের ভিতরে ব্যাকটেরিয়া জন্মাবে, ব্যাকটেরিয়া জন্মানোর পরে খাবারটা কি হবে, নষ্ট হবে। এখন বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত কঠিন লাগছে কিনা? অধ্যায়টা কিন্তু খুবই সহজ। এখন তোমরা যদি এটা মানে অধ্যায়টা মনে হবে যে খুবই কঠিন, অনেক পড়া, কিন্তু এখানে যদি খেয়াল করে পড়ো আশা করি কঠিন লাগবে না। আর তোমরা আমার সাথে কমেন্ট করে যুক্ত থাকবে, আমি যেটা প্রশ্ন করব, পারো বা না পারো, ভুল হোক বা সঠিক হোক, কমেন্ট করবে, ঠিক আছে? এখন দেখো, তাহলে যদি 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় আর পানির উপস্থিতি থাকে, তাহলে কি হয়, সেখানে ব্যাকটেরিয়া জন্মায় এবং খাবার নষ্ট হয়। কিন্তু মূলত তোমার খাদ্য নষ্ট হওয়ার কারণ কয়টি? খাদ্য নষ্ট হওয়ার কারণ হলো তিনটি। একটা জিনিস মনে রাখবা, কর্মমুখী রসায়ন অধ্যায়ে ম্যাক্সিমাম জিনিস হলো তিনটি, কোনো কিছু প্রকারভেদ হলো তিনটি, সবকিছু হলো তিনটি, ম্যাক্সিমাম জিনিস হলো তিনটি, ঠিক আছে? এখন তার প্রথম কারণ কি, জীবাণু। জীবাণু। 2 নম্বর কারণ কি তোমার, অক্সিজেনের উপস্থিতি। কি? অক্সিজেনের উপস্থিতি। 3 নম্বর কারণ হলো তোমার ধাতবায়নের উপস্থিতি। কি? ধাতবায়ন। ধাতবায়ন। এখন দেখো, এটা যদি তোমার খাদ্য নষ্ট হওয়ার তিনটা কারণ হয়, তাহলে আমরা যদি এই তিনটা কারণকে কি করতে পারি, বাধা দিতে পারি, তাহলে তার খাদ্য নষ্ট হবে না। এটাই তো নিয়ম নাকি? আমরা যদি এই তিনটা উপায়কে, আমরা এই তিনটা উপায় কি হবে, খাদ্য নষ্ট হবে, তাহলে আমরা যদি এই তিনটা উপায়কে রোধ করতে পারি, তাহলে কি খাদ্য নষ্ট হবে? আর কমেন্টে জানাও তো খাদ্য নষ্ট হবে কিনা। আমরা যদি এই তিনটা উপায়কে রোধ করতে পারি, তাহলে খাদ্য নষ্ট কি আর হবে? এটা কমেন্টে জানাও, কমেন্টে জানাও। এখন শোনো, তাহলে এই তিনটার দেখো, যে কোনো কিছুর, যেমন আমরা বলি না যে ওই যে তোমার কোনো কিছু তোমার প্রতিদ্বন্দ্বী যদি হয়, তাহলে কি বলে আমরা, অ্যান্টি টিম বা অ্যান্টি দল বলে, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? তাহলে এই তিনটার অ্যান্টিগুলা তোমার কি হবে, এই তিনটার অ্যান্টি গ্রুপ কি হবে, এই তিনটার অ্যান্টি গ্রুপই হবে তোমার প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক, ঠিক আছে? বুঝতে পারছো? এই তিনটার অ্যান্টি, সেটা একটু পরেই আসবে, জাস্ট এমনি বোঝানোর জন্য, যাতে তোমাদের মাথায় কোনো প্যাচ না লাগে, ওকে? এখন শোনো, এই যে খাদ্য সংরক্ষক মূলত তোমার কয় প্রকার জানো? খাদ্য সংরক্ষক হলো তোমার মূলত খাদ্য সংরক্ষক হলো 2 প্রকার। সেটা হলো একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক আর একটা তোমার অনুমোদিত ফুড প্রিজারভেটিভস, ঠিক আছে? একটা হলো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক আর একটা হলো তোমার অনুমোদিত বা কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। তার আগে আমাদের দুইটা জিনিস জানা লাগবে, সেটা হলো খাদ্য শীতলীকরণ বা ডিপ ফ্রিজিং, আর একটা হলো তোমার খাদ্য শীতলীকরণ এবং ডিপ ফ্রিজিং।
আর আমরা তো প্রথমে যেটা বলছি যে খাদ্য শুষ্ক করতে গেলে একটু আগে যেটা বললাম, তুমি যদি একটা মাছকে মানে শুকাও, তাহলে কি হবে, তার ভিতর থেকে পানিটা কি হবে, চলে যাবে। এখন যে উপায়ে কোনো বস্তুতে পানি প্রবেশে বাধা প্রদান করা হয় তাকে কি বলা হয়, কেস হার্ডেনিং বলা হয়। কেস হার্ডেনিং এর উদাহরণ তাহলে কি কি হবে কমেন্টে জানাও তো। শুট কি হবে, কিসমিস হবে। এগুলোর ভিতরে কি, এগুলোর ভিতর থেকে তো আর পানি, এগুলোর ভিতরে তো আর পানি যাবে না, এগুলোর ভিতরে যে পানি প্রবেশে বাধা হচ্ছে না, এই যে বাধা পাচ্ছে, কি বলে, কেস হার্ডেনিং। ঠিক আছে। আরেকটা ভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি, সেটা হলো তোমার কি করতে পারি, ফ্রিজিং বা শীতলীকরণ। এখন এই যে ফ্রিজেরা কি, ফ্রিজেও কয়টা পার্ট আছে বলো তো, ফ্রিজের কয়টা পার্ট আছে, ফ্রিজের কয়টা পার্ট আছে বলো তো। 3 নাম্বারটা ছিল তোমার ধাতবায়ন, ধাতবায়নের উপস্থিতি, ধাতবায়নের উপস্থিতি। ফ্রিজে কয়টা পার্ট আছে বলো, ফ্রিজে কয়টা পার্ট আছে বলো, কয়টা পার্ট আছে, 2টা না, ফ্রিজে পার্ট আছে কয়টা, 2টা। এখন 1 নম্বরে ছিল তোমার শীতলীকরণ, শীতলীকরণ। এই যে ফ্রিজের তোমার 2টা পার্ট, এই প্রথমে একটা কিন্তু কি থাকে না, নরমাল থাকে না, ফ্রিজ আমরা যা নরমাল বলি। ঠিক আছে। এই শীতলীকরণ সাধারণত তোমার এখানে তাপমাত্রা থাকে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। ওকে। এখন এখানে তোমার খাদ্য সংরক্ষণ করা, এখানে কিন্তু বেশি দিন খাদ্য সংরক্ষণ করা যায় না। ডিপ ফ্রিজ আমরা বেশি দিন খাদ্য শীতলীকরণ বা নরমাল যেটা বলি আমরা, ফ্রিজের নরমাল চেম্বার, সেখানে কি বেশি দিন কি আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি না। এখানে তোমার তাপমাত্রা কত থাকে, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। আর একটা হলো তোমার ডিপ ফ্রিজিং। ডিপ ফ্রিজিং মানে কি, যেটা কি বরফ জমে, তাই না। এখন এই ডিপ ফ্রিজিং এর তাপমাত্রা কত থাকে জানো, -5 ডিগ্রি সেলসিয়াস থেকে -18 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এর ভিতরে আমরা খাদ্য সংরক্ষণ করলে কি বেশি দিন খাদ্য সংরক্ষণ করি না ডিপ ফ্রিজে। কেন বেশি দিন খাদ্য সংরক্ষণ করা যায় দেখো, এই যে -5 থেকে 5 দুগুণ 10, এক কথায় -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার ব্যাকটেরিয়া সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাহলে -5 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ব্যাকটেরিয়া নষ্ট হয়, এখানে তো -18 পর্যন্ত তোমার তাপমাত্রা দিতে পারবা। এই কারণে কি হয়, এই কারণে ব্যাকটেরিয়া যদি নষ্ট হয় তাহলে কি হবে, খাদ্যের পচন ঘটবে না। এই কারণে ডিপ ফ্রিজে বেশি দিন খাদ্য সংরক্ষণ করা যায়। ঠিক আছে। এখন শোনো, আমাদের ফুড প্রিজারভেটিভস কয় প্রকার বললাম, কয়ভাবে খাদ্য সংরক্ষণ করা যায়, সেটা হলো তোমার 2 ভাবে। সেটা হলো একটা হলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, আর একটা হলো তোমার কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। ঠিক আছে। এখন প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর ভিতরে কি আছে, একটা জিনিস তোমাদের বলেছে, হলুদ সাংবাদিক কাকে বলে, কমেন্টে জানাও তো, হলুদ সাংবাদিক বুঝো কিনা তোমরা, কমেন্টে জানাও। হলুদ সাংবাদিক তোমরা বুঝো কিনা কমেন্টে জানাও, হলুদ সাংবাদিক কাকে বলে এটা কমেন্টে জানাও। হলুদ সাংবাদিক বুঝো কিনা কমেন্টে জানাও, হলুদ সাংবাদিক কাকে বলে। হ্যাঁ, হলুদ সাংবাদিক কাকে বলে। ঠিক আছে। জানাও, কমেন্টে জানাও, দেখি বুঝো কিনা। দেখো, আচ্ছা একজন লিখছে বুঝি না। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে বুঝে লেখার জন্য। তোমার লিখতে তোমাদের কষ্ট হয়, কমেন্ট করতে কষ্ট হয়। এখন দেখো, আমি তো অফলাইনেও পড়াই, তাই না। যদিও আমার স্কুলে অফলাইন কোনো প্ল্যাটফর্ম নাই, আমাদের সব অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইনেই তোমাদের সমস্ত সার্ভিস দেওয়া হয়, এটা তোমাদের সম্পূর্ণ সিলেবাস ইনশাআল্লাহ শেষ করা হবে। তবে আমি এইচএসসি ব্যাচ 2026 গ্রুপ থেকে, আমি কি এখন এই ক্লাস করা উচিত নাকি এইচএসসি এক্সাম শেষ করে এই ক্লাস করা উচিত তোমার জন্য। আগে তো তুমি এইচএসসি এক্সাম শেষ করো, তারপরে এই ক্লাস করো। ঠিক আছে। এখন শোনো, এই যে অফলাইনে যখন স্টুডেন্টরা ফিডব্যাক দেয়, মানে মানে তোমার আমার সাথে ইন্টারেকশন থাকে, তখন কিন্তু পড়াইতে ভালো লাগে। তো অনলাইনে কিন্তু এই উপায়টা নাই, তাই না। তো উপায়টা কি আছে, কমেন্ট বক্স। তোমাদের কমেন্ট করলে আমার আরো পড়ার স্পিডটা বাড়ে। ঠিক আছে। না হলে মনে হয় ক্লাস জিমাই গেছে, আর কেউ পড়তে চাচ্ছে না, এমন কিছু মনে হয়। কমেন্ট করবা। এখন শোনো, এই যে লিখছে একটা জিনিস, হলুদ আন্টিরা পছন্দ। এখন হলুদ সাংবাদিকতা কি, মনে করো তোমার তোমার গ্রামে একটা চ্যানেল গড়ে উঠছে, ইউটিউব চ্যানেল, ফোন দিয়ে ইউটিউব চ্যানেল খুলছে, যে তমুক ট্রিবিউন, মানে কোন একটা গ্রাম, মনে করো যে তোমার যে কোনো গ্রাম, যে চাঁদপুর ট্রিবিউন বা চাঁদপুরের একটা যে কোনো একটা জায়গার নাম দিয়ে উঠছে। এখন তোমার সামনে ফোন নিয়ে যেয়ে তোমার নামে উল্টোপাল্টা কিছু প্রচার করলো। মানে তারা কিছু বোঝে না সাংবাদিকতা সম্পর্কে, জার্নালিজম সম্পর্কে তারা কিছু জানেই না, তারা একটা নিউজ প্রচার করে দিল। এই যে এই সাংবাদিকগুলা কি করে, অন্যকে পচায়, কিন্তু নিজে কিন্তু পচে না। এখন কি দেখো, পাশের পাশে অনেক আন্টিরা থাকে না, আন্টিরা কি করে, আন্টিরা তোমাদের বিষয়ে অনেক কিছু মানে করে, সমালোচনা করে তোমাদের বিষয় নিয়ে। তাদের ঘুম নাই, তাই না। কথা আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই। ঠিক তেমনই একটা বিষয় হয়। দেখো,
ঠিক তেমনি ওই ওই আন্টিদের কিন্তু কোনো সমস্যা না, উল্টা তোমারে পচাই। তাই জন্য লিখছে হলুদ আন্টিরা কি করে, হলুদ আন্টিরা পচায় না। এটা লেখার কারণ আছে, সেটা হলো এই যে হলুদ, এই হলুদ হলো তোমার একটা অ্যান্টিঅক্সিডেন্ট। হলুদ কি অ্যান্টিঅক্সিডেন্ট। এটা কি দিয়ে মনে রাখবো, আন্টিরা দিয়ে মনে রাখতে পারো, অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে হলুদ একটা কি, হলুদ হলো অ্যান্টিঅক্সিডেন্ট। আর হলো তোমার হলুদ কি করে না, হলুদ পচন রোধে সাহায্য করে। হলুদ কি করে, হলুদ পচন রোধে সাহায্য করে। এটা লেখার কারণ কিন্তু এটা, ঠিক আছে, এটা লেখার কারণ কিন্তু এটা। ওকে, এখন দেখো, এখন দেখো এই যে হলুদ কি করে, হলুদ হলো একটা অ্যান্টিঅক্সিডেন্ট, সেটা হলুদ কি, হলুদ পচন রোধে সাহায্য করে। এখন এই যে হলুদের পরে যেটা জানবো সেটা হলো আমাদের লবণ, খাদ্য লবণ। আমরা জানি অনেকে যে খাদ্য লবণ দিয়ে ওই যে শুটকি তৈরি করে, অনেকে এই তৈরি করে। এখন দেখো এই যে খাদ্য লবণ তোমার সাধারণত কতটুকু ব্যবহার করা হয়, 7 থেকে 8% না, খাদ্য লবণ তোমার ব্যবহার করে কতটুকু, 7 থেকে 8% সাধারণত তোমার খাদ্য লবণ ব্যবহার করা হয়। আর এই খাদ্য লবণ তোমার দিয়ে যদি কোনো কিছু সংরক্ষণ করা হয় তাকে কি বলা হয়, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটাকে কিউরিং বলা হয়, তাই না? খাদ্য লবণ দিয়ে কোনো কিছু সংরক্ষণ করলে তাকে কিউরিং বলা হয়। এই যে খাদ্য লবণ তোমার সাধারণত কাঁচা জিনিস, কাঁচা যে জিনিসগুলো কাঁচা সেই জিনিসগুলোতে খাদ্য লবণ ব্যবহার করা হয়। এখন এই দেখো তুমি যখন ইলিশে যেমন খাদ্য লবণ দিয়ে, লবণ দিয়ে যে ইলিশে শুটকি করা হয়, সেখানে কি হয়, সেখানে কি পানি থাকে, এই যে শুটকিতে কি পানি থাকে বলো তো? পানি কিন্তু থাকে না। যেহেতু পানি থাকে না, তাহলে লবণের কাজ এখান থেকে আমরা মনে রাখতে পারি, লবণ কি কাজ, লবণ কি করে, লবণ পানি শুষে নেয়। কি করে, পানি শুষে নেয়, মানে পানি শুষে নেয়, লবণ পানি শুষে নেয়, ঠিক আছে? তাহলে লবণ যদি পানি না থাকে তাহলে সেখানে কিন্তু কি করে, সেখানে কি করে, সেখানে কিন্তু তোমার ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতে পারে না। তাহলে কি করে, লবণ পানি শুষে নেয় বা পানি শোষণ করে, বা কি করে, পানি শোষণ করে, যেটাই বলবা মনে রাখতে পারলে হলো, যেটাই মনে রাখো। তারপরে আসবে তোমার একটা জিনিস, চিনি। চিনি কতটুকু ব্যবহার করা হয়, চিনি কতটুকু ব্যবহার করা হয় বলো তো? চিনি ব্যবহার করা হয় সাধারণত 65 থেকে 70%, তাই না? আর চিনি তোমার প্রত্যেকটা প্রক্রিয়াজাত খাবারে ব্যবহার করা হয়। চিনি প্রক্রিয়াজাত খাবারে তোমার কি ব্যবহার করা হয়, চিনি ব্যবহার করা হয়। এখন কখন এই যে কাঁচা খাদ্যে, তোমার কাঁচা খাদ্যগুলোতে নাকি প্রক্রিয়াজাত খাদ্য, এটা বুঝবো কেমন? একটা খাদ্য দিয়ে বললে এখানে কোন মানে কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, চিনি নাকি লবণ, এটা ভুল না হইতেই পারে। এখানে কিন্তু এটা যে লিখে রাখছে কাঁচা, কাঁচা জিনিস কোনগুলা বলো তো? যেমন দেখো তোমরা যদি বই খোলো, আর বই কিন্তু ভাই কোশ্চেন হবে মূল বই থেকে, এটা কিন্তু বাস্তব কথা। কোশ্চেন কিন্তু কোনো কোচিং এর বই থেকে না, কোশ্চেন কিন্তু হয় মূল বই থেকে। আমি আমি যদি বলি যে বই বই দেখো, তাহলে হাজাইন আক্সারের বই, রসায়নে, ঠিক আছে, হাজাইন আক্সারের বই কিন্তু মূল বই। মেডিকেলেও যা, তোমার ওই যে নার্সিং এ কিন্তু তাই, হাজাইন আক্সারের কিন্তু বই কিন্তু মূল বই, ঠিক আছে? এখন শোনো, এখন শোনো, এই যে কাঁচা, কাঁচা জিনিসগুলো যেমন দেখো তুমি, কাঁচা আম, আমলকি, চালতা, এগুলো কি কাঁচা না? এগুলো কি তোমার হলো কোনো রান্না বান্না করা কোনো কিছু? এগুলো তো কাঁচাই থাকে। এই কাঁচা জিনিসগুলো তোমার সংরক্ষণে কি ব্যবহার করবে, কাঁচা জিনিসগুলো সংরক্ষণে ব্যবহার করবে কি, লবণ। বুঝতে পারছো? কিন্তু যেগুলো প্রক্রিয়াজাত, এগুলো রান্না বান্না করা, প্রক্রিয়াজাত করা মানে কি রান্না বান্না করা। দেখো বইয়ে লেখা আছে জ্যাম, জেলি, আচার, এগুলোতে কি ব্যবহার করা হয়, চিনি ব্যবহার করা হয়। জ্যাম, জেলি, আচার এগুলো কি কাঁচা পাওয়া যায়? এগুলো তোমার তো রান্না বান্না করা। তাহলে প্রক্রিয়াজাত কোনগুলো বুঝতে পারছো? এই প্রক্রিয়াজাত হলে ব্যবহার করা হবে চিনি। এরপরে যদি বলো যে ভাইয়া কোনটায় কত পার্সেন্ট, এটাও মনে থাকবে না, সহজে একটা জিনিস বলি ভাই, বাজারে চিনির দাম বেশি নাকি লবণের দাম বেশি? চিনির দাম বেশি না? যদি তোমার চিনির দাম বেশি হয়, এই দেখো এই জন্য চিনির পরিমাণটা বেশি, লবণের পরিমাণ কম, ঠিক আছে? মনে রাখার জন্য, কিন্তু আমার জন্য বইলো না যে এটাই নিয়ম, মনে রাখার জন্য, তোমাদের পড়াটা সহজ করাই আমার কাজ, ঠিক আছে? তোমাদের পড়াটা সহজ বানাই, সহজ করাই আমার কাজ। এখন শোনো, এরপরে একটা জিনিস আমরা স্কিপ করে ফেলছি, সেটা হলো পানি সক্রিয়তা। আসলে পানি সক্রিয়তা কি বলতো? ওয়াটার অ্যাক্টিভিটি বা এডব্লিউ, পানি সক্রিয়তাটা কি বলতো? পানি সক্রিয়তা, পানি সক্রিয়তা, পানি সক্রিয়তাটা সাধারণভাবে দেখো বইয়ে দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে যে তোমার জলীয় বাষ্পে, পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ বা পানির পরিমাণ আর খাদ্যে পানির পরিমাণের অনুপাতকে পানি সক্রিয়তা বলে। এত কিছু না। পানি সক্রিয়তা মানে মনে রাখবা শুধুমাত্র খাদ্যের ভিতরে যে পানির পরিমাণ তাকে পানি সক্রিয়তা বলা হয়। খাদ্যের ভিতরে পানি থাকলে তাহলে কি হবে, খাদ্যটা পচে যাবে, খাদ্যটা ব্যাকটেরিয়া জন্মায়, খাদ্যটা পচে যাবে। এখন তাহলে এই এডব্লিউ এর মান ধরা হয় তোমার 0 থেকে 1 এর ভিতরে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এডব্লিউ এর মান ধরা হয় কত, ওয়াটার অ্যাক্টিভিটি বা পানি সক্রিয়তার মান ধরা হয় 0 থেকে 1 এর ভিতরে। এখন দেখো আমি বলছি যদি খাদ্যবস্তুর ভিতরে পানি থাকে তাহলে কি মানটা বাড়বে। ওকে, তাহলে পানি থাকলে মানটা বাড়বে, এক কথায় তখন খাবারটা পচে যাবে। এখানে তোমার ধরা হয় যে এখানে একটা এ লিখবা, এরকম একটা চার্ট আঁকাবা, তোমাদের মানে বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে এরকম চার্ট আঁকাইলে তোমাদের বুঝতে সুবিধা হয়, মানে তোমাদের ইনশাআল্লাহ ভুল হবে না আশা করি।
শোনো, এখানে চার্টে আমি কি লিখছি, 0.60, 0.80, 0.88 আর 0.90। এটা হলো যেহেতু 0 থেকে 1-এর ভিতরে হবে, ঠিক আছে, এই ডাব্লিউ এর মান। এবার দেখো এই যে যদি তোমার 0.60 এর নিচে থাকে, ঠিক আছে, পানি সক্রিয়তার মান কত, 0.60 এর নিচে থাকে বা এরকম ধরা হয় 0.60 হয়, তাহলে কি হবে, খাবারটা হলো শুষ্ক, ঠিক আছে, খাবারটা শুষ্ক। এখন তোমাদের এতবার করে আমি বলছি যে খাবার শুষ্ক থাকলে কি হবে, ব্যাকটেরিয়াকে জন্মাইতে পারবে, পারবে না। তাহলে এই যে পানি সক্রিয়তার মান কি হয়, 0.60 এর নিচে থাকলে কি হয়, পানি তোমার কি ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না, খাদ্য এক কথায় ভালো থাকে, ঠিক আছে। তারপরে তোমার যদি 0.88 এর উপরে হয় পানি সক্রিয়তার মান, যদি তোমার 0.80 এর উপরে হয় যদি পানি সক্রিয়তার মান, তাহলে কি হয়, ছত্রাক জন্মায়, ছত্রাক। আর যদি 0.88 এর উপরে হয় তাহলে কি হবে, ইস্ট জন্মাবে, ইস্ট। আর যদি 0.90 এর উপরে হয় তাহলে কি হবে, ব্যাকটেরিয়া জন্মাবে খাদ্যে, ঠিক আছে, ব্যাকটেরিয়া। এখন যদি মনে বলো যে ভাই এখন কোনটা কোন সিরিয়াল সেটাও মনে নাই, তাহলে মনে রাখবা নৌকা 22 এর 22, নৌকা 22, ঠিক আছে, নৌকা 22 হয় না, নৌকা 22, বতে হলো ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া, রসইতে হলো ইস্ট, তারপরে সতে হলো ছত্রাক। ওকে, এই চারটা মনে রাখলে পানি সক্রিয়তার মান ইনশাআল্লাহ ভুল হবে না। বুঝতে পারছো কিনা? ডিপ্লোমার ক্লাস করতে পারো, প্রথমে আমি বলছি, কারণ ডিপ্লোমার ক্লাস করলে অনেক কিছু আজকে শিখতে পারবা। অনেক ছোট ছোট তোমার ওই যে এর এগুলো আছে, ওই যে তোমাদের সংকেতগুলো আছে আর কি, খুব ইম্পর্টেন্ট সংকেতগুলো আছে, এখান থেকে জানতে পারবো আজকে, ঠিক আছে। এখন বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। এখন শোনো শোনো, যদি এটা বুঝে থাকো তোমরা একটা জিনিস বলো তো, একজন কমেন্ট করছে আচার বানিয়ে সংরক্ষণ করা যায়, যে আচার বানানোর যে উপায়, আচার বানানোর যে উপায়, ভিনেগার দিয়ে কি করা হয়, আচার তৈরি করা হয় না, এই আচার বানানোর উপায়কে কি বলা হয় বলো তো, আচার বানানোর উপায়কে কি বলা হয়, আচার তৈরির উপায়কে কি বলা হয় বলো তো, কমেন্টে জানাও, কমেন্টে জানাও কি কি বলা হয়। এখন শোনো, এই যে কৃত্রিম ফুড প্রিজারভেটিভস, এখন এই যে আমরা কৃত্রিম ফুড প্রিজারভেটিভস তোমার কি বলছিলাম, তিনটা জিনিস আছে, সেটা কি কি, আমরা প্রথমে একটা জিনিস বলছিলাম একটু আগে, সেটা যে তিনটে এ আছে না, তিনটি কারণে খাবার নষ্ট হয়, ওই তিনটি কারণকে আমরা যদি রুখে দিতে পারি তাহলে কি হবে, ওই তিনটে কারণকে যদি আমরা রুখে দিতে পারি তাহলে কি খাদ্য নষ্ট হবে না, তাহলে জীবাণু বা মাইক্রোবিয়াল, তাই না, জীবাণুর বিপরীতটা কি হবে, অ্যান্টি মাইক্রোবিয়াল, কি অ্যান্টি অ্যান্টি মাইক্রোবিয়াল। তাহলে এই অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট হলো, তো এটা তোমার জীবাণুর বিরুদ্ধে কাজ করবে। তারপর অক্সিজেন ছিল না 2 নাম্বার কারণ, তাহলে এটা কি হবে, অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে। তারপরে তোমার ছিল ধাতবায়ন, ধাতবায়নের এটা কি, চিলেটিং। অনেক হয়তো নাম শুনে মনে করবা ভাই এ করতে পারে না, উচ্চারণ করতে পারে না, আসল উচ্চারণটা কি, সিলেটিং আছে, কিলেটিংও আছে, বাংলায় লেখা কিলেটিং, ইংলিশে ধরলে সিলেটিং এজেন্ট হয়, ইংলিশ বানানটা দেখবা, ঠিক আছে। যেরকম নিকটোজেন শিখাইছিলাম ফার্স্ট লেকচারে, মনে আছে যে নিকটোজেন কিন্তু এন হওয়ার কথা, কিন্তু শুরু হয় কিন্তু পি দিয়ে বানানটা, এরকম এটা কিন্তু সিলেটিং এজেন্ট সি, আমি এই জন্য বলছি যে দেখো সি দিয়ে শুরু কিন্তু বানানটা, ঠিক আছে। এখন এই তিন ধরনের মাধ্যমে তোমাদেরকে এগুলার কৃত্রিম ফুড প্রিজারভেটিভস করতে হবে। এখন এই যে এই তিন ধরনের ভিতরে মনে করো যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টে কি কি আছে, তোমার ধাতবায়নের যে অ্যান্টিঅক্সিডেন্টে কি কি আছে, তারপরে তোমার কিলেটিং এজেন্টে কি কি আছে, এইগুলা একটু এর ভিতরে কি কি থাকে আর কি, অনুমোদিত ফুড প্রিজারভেটিভস হিসেবে উপাদানগুলোর নাম আমাদের জানতে হবে। তো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্ষেত্রে অনেক ছন্দ আছে, অনেক এ আছে, ওসবগুলো মনে রাখার কিছুই দরকার নেই। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্ষেত্রে শুধু তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন কিছু উচ্চারণের ক্ষেত্রে যদি ট অক্ষরটা আসে, ট অ্যাসিড, তো সালফার ডাইঅক্সাইড, এই তিনটা জিনিস যদি আসে তাহলে সেটা হবে তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, ঠিক আছে। এই তিনটা জিনিস যদি আসে সেটা হবে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। দেখো যেমন কি তোমাদের সোডিয়াম বেনজয়েড আছে, সাইট্রিক অ্যাসিড আছে, অ্যাসিটিক অ্যাসিড আছে, ঠিক আছে। তারপর তোমার এই যে সালফাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস আছে, এই সবগুলা কি, সবগুলো দেখো উচ্চারণের ক্ষেত্রে এই যে সাইট্রিক অ্যাসিড, উচ্চারণের ক্ষেত্রে অ্যাসিড আছে, বেনজয়েড, ঠিক আছে, সোডিয়াম বেনজয়েড, বেনজয়িক অ্যাসিড, এই যে বেনজয়েড যেটা আসলো, এই যে ট ট অক্ষরটা আসছে না, এই ট অক্ষর অ্যাসিড আর এই যে সালফার ডাইঅক্সাইড থাকলে সেটা কি হবে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এখন এখানে আমাদের কিছু কিছু জিনিসের কি জানা লাগবে, পিএইচ জানা লাগবে। যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত জানি, অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা তোমরা আমাদের কমেন্টে লিখবা, ঠিক আছে, সংকেতটা কমেন্টে লিখবা। এই যে অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত বলো তো, অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত বলো তো, অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত, 4.74, তাই না। এর সাথে তোমার আরেকটা জিনিস আছে পাশাপাশি, সেটা কি, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, হ্যাঁ 3.14। এখন এই সাইট্রিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের সাথে খুব মিল আর একটা জায়গা আছে, কি বলতো,
কি বলতো ফর্মিক অ্যাসিড তাই না HCOOH এই অ্যাসিডের পিএইচ কত 3.74 কিন্তু হ্যাঁ এই যে ফর্মিক অ্যাসিড আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো কি কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও সাধারণত তোমার কি ফর্মিক অ্যাসিডের পিএইচ কত থাকে 3.74 এই তিনটা জায়গায় একটু মনে রাখবা ঠিক আছে আরেকটা হলো তোমার বলো তো চানাচুর চিপস এগুলো কারা খায় হ্যাঁ চানাচুর চিপস কারা খায় এগুলো বলো তো কারা খায় চানাচুর চিপস এগুলো সব কারা খায় বলো তো কারা খায় চানাচুর চিপস এগুলা কারা খায় কমেন্টে জানাও চানাচুর চিপস এগুলা কারা খায় কমেন্টে জানাও যে চানাচুর চিপস এগুলা কারা খায় সাধারণত কারা খায় কমেন্টে জানাও কারা খায় কমেন্টে জানাও কারা খায় বাচ্চারা খায় আচ্ছা ঠিক আছে যদি বাচ্চারা খায় আমার জন্য বললি না তোমরা যদি তোমরা খাও তাহলে তোমরাও বাচ্চা যদি বাচ্চারা খায় তাহলে আমি লিখলাম বাচ্চা এই যে চানাচুর চিপস তারপরে তোমার পনির সালাদ বিভিন্ন ফলের আচার এইগুলাই তোমার কি ব্যবহার করা হয় বলো তো এগুলাই তোমার সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয় ঠিক আছে এগুলাই কি ব্যবহার করা হয় সোডিয়াম বেনজয়েট এটা দিয়ে মনে রাখতে পারো ওকে ওই বয় হলো বেনজয়েট আর চয় হলো চানাচুর চিপস এগুলাই কি ব্যবহার করা হয় সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয় এখন আমরা তাইলে প্রত্যেকটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের নাম জানলাম ট অ্যাসিড সালফার ডাইঅক্সাইড SO2 এটা থাকলে কি হবে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দেন আমরা কি জানলাম যে কয়েকটা পিএইচ জানলাম এরপর জানা লাগবে প্রত্যেকটার অনুমোদিত মাত্রা এটা মুখস্থ করা লাগবে না ইনশাআল্লাহ দেখো অনুমোদিত মাত্রার আগে আমরা চলো ওই যে চিলেটিং এজেন্টটা পড়ে আসি তারপরে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট এই যে অ্যান্টিঅক্সিডেন্ট আর চিলেটিং এজেন্টের এখানে এখন অ্যান্টিঅক্সিডেন্টে তোমার মনে রাখবে অ্যান্টিঅক্সিডেন্ট মূলত কয় প্রকার দুই প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকার একটা হলো তোমার মুক্ত মৌল শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আর একটা হলো অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট এখন এই যে মুক্ত মৌল শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট গুলা কি এভাবে মনে রাখতে বিউটাইলেটেড হাইড্রোক্সিঅ্যানিসল বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন TBHQ আর পিজি হলো প্রোপাইল গ্যালেট ঠিক আছে এখন এই তিনটা হলো তোমার মুক্ত মৌল শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আরেকটা হলো অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টটা কিভাবে মনে রাখবা যেকোনো একটা মনে রাখলেই তো হচ্ছে তাই না পরীক্ষায় আসতে পারে কি নিচের কোনটি মুক্ত মৌল শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট অথবা অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আমরা শুধু অক্সিজেনটাও মনে রাখতে পারবো অক্সিজেন CAC তে পড়ে এখানে খেয়াল করো এই সি তে হলো ভিটামিন সি ঠিক আছে এস তে হলো সালফাইড লবণ ই তে হলো তোমার ভিটামিন ই বুঝতে পারছো এস তে হলো সালফাইড লবণ ই তে হলো ভিটামিন ই আর সি তে হলো কি ভিটামিন সি ওকে এই যে অক্সিজেন দিয়ে কি মনে রাখবো অক্সিজেন হলো অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট এরপর একটা ধাপ আছে সেটা হলো আবার অ্যান্টিঅক্সিডেন্ট কয় প্রকার দুই প্রকার একটা হলো তোমার প্রাকৃতিক আর একটা কৃত্রিম এখন দেখো এই প্রাকৃতিক এগুলোর ভিতরে দেখো ভিটামিন তারপরে এই যে ভিটামিন গুলো আমরা কি এই যে পাইতে পারি না প্রকৃতিতে পেতে পারি না তো এইগুলো তোমার কি আবার এগুলাই হলো তোমার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক আছে আর অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো নামই দেখছো এগুলো নামের কিন্তু শর্ট ফর্ম এটা ঠিক আছে BHA BHT TBHQ PG প্রোপাইল গ্যালেট এগুলো বিউটাইলেটেড হাইড্রোক্সিঅ্যানিসল বইয়ে পাবা এগুলো তোমরা এরকম শর্ট ফর্মে লিখলে মনে রাখতে পারবা বেশি খুব দ্রুত এই যে মুক্ত মৌল শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট এগুলাই কিন্তু তোমার আবার কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক আছে মানে এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না এগুলো কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট এবার জাস্ট আমরা অ্যান্টিঅক্সিডেন্টের এখানে প্রাকৃতিক যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আছে সেই অ্যান্টিঅক্সিডেন্টে তোমার একটু পরিচয় সম্পর্কে জানতে হবে আর পড়তে হবে যেমন কি তোমার ভিটামিন সি কে কি বলা হয় আমি এর আগে অনেক ক্লাসে অনেকবার বলছি অ্যাসকর্বিক অ্যাসিড তাই না ভিটামিন ই কে কি বলা হয় টকোফেরল বলা হয় তার বিটা ক্যারোটিন আসলে কি ভিটামিন এ এখন এই যে ভিটামিন সি কোথায় পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড যদি পরীক্ষায় আসে যে কোথায় পাওয়া যায় যদি বলে যে অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বা তাহলে ভিটামিন সি গুলো কোথায় পাওয়া যায় সেগুলো আমাদের পড়তে হবে সেগুলো কোথায় পাওয়া যায় আমাদের ভিটামিন সি এই যে তোমার এই যে টক ফলমূল এগুলোতে পাওয়া যায় তাই না তারপর তোমার ভিটামিন ই টকোফেরল এগুলো কি শাকসবজিতে পাওয়া যায় তারপর বিটা ক্যারোটিন যেগুলো কালারফুল গাজর কুমড়া যেগুলো কালারফুল সেগুলোতে কি পাওয়া যায় ভিটামিন ই পাওয়া যায় আর শেষে দেখবে একটা আছে সেলেনিয়াম ধাতু কোথায় পাওয়া যায় রসুনে পাওয়া যায় উদ্ভিদের ভিতরে আর মাছ মাংস ডিম এগুলোতে পাওয়া যায় এগুলো জাস্ট একটু মনে রাখলেই হবে
দেন তোমাদের যেটা আসবে সেটা হলো কিলেটিং এজেন্ট বা সিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্টের ভিতরে কোনটা আছে? সর্বাধিক ব্যবহৃত কিলেটিং এজেন্ট কোনটা? সর্বাধিক ব্যবহৃত কিলেটিং এজেন্ট হলো তোমার ইডিটিএ। এটা হলো তোমার সর্বাধিক ব্যবহৃত কিলেটিং এজেন্ট। এখন কিলেটিং এজেন্ট সম্পর্কে এতটুকু জানার পর তোমাদের যেটা জানতে হবে সেটা হলো, শোনো, এগুলার অনুমোদিত মাত্রা কি? এগুলার অনুমোদিত মাত্রা। এখন এই অনুমোদিত মাত্রা দেখবা বইয়ে দেয়া আছে। হ্যাঁ, এই যে বইয়ে দেয়া আছে অনুমোদিত মাত্রা। দেখো এই অনুমোদিত মাত্রায় প্রত্যেকটা এই যে অনুমোদিত মাত্রা আসলে কিন্তু মনে রাখা খুব কঠিন, তাই না? কঠিন কিনা প্রত্যেকটা অনুমোদিত মাত্রা মনে রাখা? হ্যাঁ, কঠিন না? আসে না কেন? হ্যাঁ, এই যে প্রত্যেকটা অনুমোদিত মাত্রা মনে রাখা কঠিন না? এখন দেখো এটাও কিন্তু খুব সহজেই মনে রাখা যায়, ঠিক আছে? খুব সহজেই কিন্তু মনে রাখা যায়। দেখো আমি এখানে বলি, মনে রাখবা এস বি এইচ টি 200 ppm। ওকে, এখন দেখো এস বিএসটি মানে কি? যেসবগুলো উচ্চারণের ক্ষেত্রে এই যে এস শব্দটা আসবে, ঠিক আছে? এস শব্দটা আসবে, আর পাশাপাশি একটু আগে যেটা দেখলাম না, অ্যান্টিঅক্সিডেন্ট, মুক্তমূল শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, এইগুলার তোমার অনুমোদিত মাত্রা হলো 200 ppm। দেখো মিলাই, এইগুলো সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড এস আসছে না উচ্চারণের ক্ষেত্রে, অনুমোদিত মাত্রা 200 ppm। এই দেখো সোডিয়াম সরবেট এস আসছে উচ্চারণের ক্ষেত্রে, অনুমোদিত মাত্রা কত? 200 ppm। আর অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের অনুমোদিত মাত্রা কিন্তু 6 থেকে 10%, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছে, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিডে তোমার 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়, তাই না? এখন দেখো এই যে তোমার প্রোপানয়েড, এই প্রোপানয়েড উচ্চারণের ক্ষেত্রে তোমার কি এস শব্দটা আসছে? বা এই যে সোডিয়াম, এবার সোডিয়াম গুলো যে উচ্চারণ করলে এস শব্দ আসছিল, এস অক্ষরটা কিন্তু আসছে না। এই জন্য দেখো এর এইটা কি, এর এইটা কিন্তু তোমার 200 ppm না, এটা কিন্তু 0.1 থেকে কি 0.3%, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার আসো দেখো এই যে সালফার ডাইঅক্সাইড দেখছো, এটা কি? এটাও 200 ppm। দেন আসো সাইট্রিক অ্যাসিড উচ্চারণের ক্ষেত্রে কি এস আসছে না? দেখো 200 থেকে 300 ppm, 350 ppm। এই যে নাইট্রেট লবণ, ঠিক আছে? যে সোডিয়াম নাইট্রেট, এই যে নাইট্রেট যে লবণ যেগুলো, এগুলো আসলে নাইট্রেট বা নাইট্রেট সবসময়, নাইট্রেট ও নাইট্রাইট লবণগুলো সবসময় মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবো, এটা 120 ppm। ওকে, এটা হলো 120 ppm। তাহলে নাইট্রেট বা নাইট্রেট লবণগুলো তোমার কখন ব্যবহার করা হয়? মাছ মাংস সংরক্ষণ ব্যবহার করে। কিভাবে মনে রাখবা? বয়স্ক মানুষ যারা, তারা কি মাছ মাংস খেতে পারে? বেশি পারে না। কেন খেতে পারে না? কারণ তাদের হজম শক্তি অনেক কমে যায়, তাই না? তাহলে বয়স্করা মাছ মাংস খেতে পারে না। যেহেতু না শব্দটা আসছে, তাহলে যে নাইট্রেট বা নাইট্রেট কখন ব্যবহার করবে? মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, দেখো দেখো পরের পেজে যদি যাই, দেখো সোডিয়াম বেনজয়েড ওই যে 200 ppm, তোমার এই শব্দটা আসছে কিনা? সোডিয়াম সরবেট দেখো 200 ppm। ও, এটা তো আগের পেজই। ও, পরের পেজে দেখো এই যে বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, বিএইচটি দেখো, ওই দেখো 200 ppm। এখন বিএইচটির সাথে আর দুইটা কি ছিল? বিএইচ এ ছিল, টিবিএইচ কিউ ছিল না? এই যে এই দুইটার 2 দিয়ে ভাগ দাও, তাহলে কি হবে? 100 ppm, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখা একদম সহজ। তাহলে এই যে অনুমোদিত মাত্রাগুলো আছে, এখনকার মুখস্থ করা লাগবে? কমেন্টে জানাও তো। স্ক্রিনের লেখাগুলো ঝাপসা লাগতেছে, তোমরা এই লেখাগুলোর এই ছবিগুলো অন্তত 4-5টা ছবি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই ছবিগুলো পেয়ে যাবে। এখন জাস্ট তোমাদের বোঝার ক্ষেত্রে যে বুঝতে পারছো কিনা, ওকে? এখন জাস্ট বোঝার ক্ষেত্রে বুঝতে পারছো কিনা, এগুলো তোমার বোর্ডে লিখতে অনেক সময় যাবে, এই জন্য এগুলো বোর্ডে লেখা হচ্ছে না। এখন শোনো, হ্যাঁ ভাই হয়েছে। এখন যদি বুঝে থাকো তাহলে আমরা আরো সামনে আগাবো। সেটা হলো আমাদের যে খাদ্যবস্তু সংরক্ষণ করি না,
খাদ্যবস্তু বিভিন্নভাবে সংরক্ষণ করি না, কৌটাজাতকরণ করি না, খাদ্যবস্তু কৌটাজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করি। এই যে কৌটাজাতকরণের বিভিন্ন ধরনের কি আছে, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যে কৌটাজাতকরণের কিছু মূলনীতি আছে। এখন এই মূলনীতির ভিতরে দ্বিতীয় স্তরে কিছু কথা আছে, এই কথাগুলো আমাদের জানতে হবে বা বুঝতে হবে। সেটা হলো প্রথমে একটা আছে, সেটা হলো প্রথমে একটা আছে, অনেকগুলো কিভাবে মনে রাখবা আমি তো বুঝাই দিয়েছি কিভাবে মনে রাখবা, আশা করি এরপর থেকে পারবা। এখন দেখো এরপরে প্রথমে যে বিষয়টা হলো সেটা ব্লান্সিং। দ্বিতীয় স্তরে প্রথম যে বিষয়টা হলো সেটা ব্লান্সিং। ব্লান্সিং মানে কি মনে রাখবা, কোনো কিছু সিদ্ধ করা। ব্লান্সিং মানে কি কোনো কিছু সিদ্ধ করা। ব্লান্সিং মানে কি, ব্লান্সিং মানে কি মনে রাখবা, ব্লান্সিং মানে হলো তোমার কোনো কিছু কি করা, সিদ্ধ করা। তাহলে সিদ্ধ করার অপর নাম কি, সেটা হলো ব্লান্সিং। কারণ খাদ্যবস্তু কৌটাজাতকরণের কিছু আছে মূলনীতি, ঠিক আছে, মূলনীতির ভিতরে আছে। তারপর আসবে তোমার ক্যানিং তরল যোগ করা। ক্যানিং তরলের ভিতরে আমরা চিনি দেব, তারপরে যে অনেক সময় লবণ দেবো, এগুলো হলো ক্যানিং তরল। এই ক্যানিং তরল যোগ করা। দেন আসবে তোমার এক্সস্টিং। এক্সস্টিং, এখন দেখো এক্সস্টিং জিনিসটা হলো তোমার খাদ্যবস্তু যে কৌটাজাতকরণ করা হবে, এই যে কৌটার ভিতর থেকে তোমার অক্সিজেন বের করে দেয়া, ঠিক আছে। অক্সিজেন, যদি অক্সিজেন থাকে তাহলে অক্সিজেন কি করবে, খাদ্যবস্তু নষ্ট করবে না। ওই প্রথমে পড়ছে অক্সিজেন খাদ্যবস্তু নষ্ট করে, অক্সিজেনের উপস্থিতি। তাহলে অক্সিজেন যে বের করে দেবে সেটা হলো তোমার কি, অক্সিজেন গ্যাস যে বের করে দেবে সেটা হলো তোমার এক্সস্টিং। কি, সেটা হলো এক্সস্টিং। তারপর হলো তোমার সিলিং। সিলিং, সিলিং জিনিসটা কি, সিলিং জিনিসটা হলো তোমার এখন অক্সিজেন বা জলীয় বাষ্প বের করে দিল, বের করে দেওয়ার পরে সেইখানে তোমার যেহেতু আর প্রবেশ না করতে পারে, এই জন্য ওটা সিল করে দেয়া, ঠিক আছে, সেটা ঢেকে ফেলা। তারপরে একটা আসে তোমার রিটোর্টিং। রিটোর্টিং, এটা হলো তোমার, রিটোর্টিং এর বাংলা হলো নির্বীজকরণ। নির্বীজকরণ মানে কি, ওখানে তোমার সিলিং করার পরে সেটা আরো যদি সিলিং করার পরে সেটা যদি তুমি মানে ফুটন্ত গরম পানিতে, আরো উত্তপ্ত গরম পানিতে কি করা হয়, ফুটানো হয়, যাতে তার ভিতরে কোনো ব্যাকটেরিয়া স্পোরগুলো না থাকতে পারে। তুমি বলছো ঝাপসা দেখলে বুঝবো কি, আসলে ওইখানে দেখো আমি একটা জিনিস লিখছিলাম, ওটা তো বোঝা গেছে, সেটা এসবিএইচটি, ওটা ছিল অনুমোদিত মাত্রা। এসবিএইচটি তে কি, সেটা হলো এস হলো তোমার কোনো কিছু উচ্চারণের ক্ষেত্রে যদি এই যে এস শব্দটা, যেমন সোডিয়াম বেনজয়েট, সাইট্রিক অ্যাসিড, এইগুলা হলে এইগুলার অনুমোদিত মাত্রা হবে তোমার কি 200 ppm। এখন বই খুললে বুঝবা, বই যদি তোমার কাছে না থাকে তাইলে আপু তুমি বুঝবা না। আমি ভাই খুব রিয়ালিস্টিক কথা বলি অ্যাডমিশনের ক্ষেত্রে। আমি এত তোমাদের মানে কি বলবো, অনেকেই বলে, আমি নাম বলবো না, যে তোমার তোমরা চান্স পাবা, এই পাবা, এখানে যারা সবাই চান্স পেয়ে এখানে এখানে যাবা, ভাই এটা এটা ভুল কথা। আমি যে কথাগুলো বলছি, মূল বই আছে, মূল বই ধরে তোমরা যদি পড়ো, এই টপিকগুলো সুন্দর করে পড়ো, তোমরা ইনশাল্লাহ চান্স পাবো। আর এখানে সবাই চান্স পাবেও না, এটা তোমার তো মানতে হবে, তাই না? এটাই বাস্তবতা। তুমি, তোমাদের চান্স পাওয়ার ইচ্ছা না থাকে তাহলে তুমি বই নিয়ে আসবে না। তোমাদের চান্স পাওয়ার ইচ্ছা না থাকে তুমি ক্লাস করবে না, এটা স্বাভাবিক। তুমি ক্লাস করবে না, তুমি চান্স পেয়ে যাবে। যে ক্লাস করতেছে এই প্রথম থেকে যে 1 ঘন্টা ধরে ক্লাস করতেছে, সে চান্স পেয়ে যাবে। তারপরে মনে করো এখন সে আর কয়েকজন কি মা আবার দেখানোর জন্য, দেখো আমি ক্লাস করতেছি, শেষ। এখন সে যে এক্সাম দিচ্ছে না, এক্সাম পেছে ভর্তি হয়েছে, এখানে যারা এক্সাম পেছে ভর্তি নেই তারা দ্রুত এক্সাম পেছে ভর্তি হয়ে যাও। আমাদের যে এক্সামের যে এটা আছে, কই বিএসসি দের জন্য কয় টাকা বলো তো? যারা আছো এখানে, যারা ভর্তি হয়েছে তারা জানাই দাও বিএসসি দের জন্য কয় টাকা। এই 600 টাকায় তোমরা 168টা এক্সাম দিতে পারবা। 168টা এক্সাম, তাহলে প্রত্যেকটা এক্সাম কয় টাকা পড়ছে বলো তো? 3 টাকা করে পড়ছে। তুমি ক্লাস করবে না, এক্সাম দেবে না, তুমি চান্স পেয়ে যাবা। চান্স এত সহজ? নার্সিং এ চান্স পাওয়া কঠিন আছে। তোমাদেরকে আমি জানাইছি কি আমি জানি না, এবার কিন্তু মেয়েদের জন্য আরো কঠিন, কারণ এবার কিন্তু নতুন সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো 80% মেয়ে থাকবে নার্সিং এ আর 20% ছেলে। আগে কিন্তু ছেলে ছিল 10%, এটা কিন্তু নতুন সিদ্ধান্ত। এবার কিন্তু ছেলেদের 20% হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা যতদূর বুঝতে পারছি, এবার কিন্তু 20% ছেলে ভর্তি নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর পরীক্ষা কিন্তু 23 জানুয়ারি কনফার্ম। এটা নিয়েই কিন্তু তোমার বিএনএমসি আগাইতেছে, ঠিক আছে। এটাই তোমার, এটা যদি তোমার ফেসবুকে যা দেখছো এটাই কিন্তু সত্য। এটা ধরে নিয়েই পড়াশোনা আগাও। যদি পিছায় যায় সেটা তোমাদের জন্য বেনিফিট। আর যদি না পিছায় যায়, যদি ওই দিনই পরীক্ষায়, তখন কি করবা? তখন তো হাওয়া তো শুরু করে দিবা। এবার কিন্তু ছেলেদের সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। কারণ ছেলেদের হলো এবার 20% নেবে, আগে ছিল হলো 10% ছেলে মাত্র নার্সিং এ। ওকে, এখন এটা কিন্তু এখন সিদ্ধান্ত কিন্তু ফাইনাল হয় নাই। যতদিন পর্যন্ত সার্কুলার দিবে না ততদিন পর্যন্ত কিন্তু ফাইনাল কিছুই না। সার্কুলার যখন আসবে তখন বুঝতে পারবা। আগে থেকে তোমাদের সতর্ক করার জন্য বলছি। এখন দেখো এই রিটোর্টিং বললাম, তাহলে ব্যালেন্সিং মানে সিদ্ধ করা, এক্সস্টিং তোমার অক্সিজেন বের করে দেয়া বা জলীয় বাষ্প বা অক্সিজেন বের করে দেয়া। তারপর হলো তোমার কি করা, এই সিলিং হলো তোমার সেটা সিল করে দেয়া।
রিটোটিং মানে হলো তোমার নির্বীজকরণ বা তোমার সবকিছু সিল করার পরে কি করা আবার ওখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণত কত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত মিনিট 30 মিনিট ধরে কি করা হয় 30 মিনিট ধরে কি করা হয় তোমার উত্তপ্ত গরম পানিতে যে ফুটন্ত গরম পানিতে ওটা কি করা হয় ফোটানো হয় তাই না সেটা হলো তোমার নির্বীজকরণ বা রিটোটিং ব্যাকটেরিয়া স্পোরগুলো সেখানে কে মরে যায় এখন দেখবা বইয়ে তোমার 15 থেকে 20 পেজ বা তারও বেশি পেজ কিছু জিনিস আছে সেটা হলো দেশি ফলের কৌটাজাতকরণ তারপর তোমার দেশি সবজি কৌটাজাতকরণ মাছ মাংস কৌটাজাতকরণ এগুলা কি করবা এগুলা পড়তে কষ্ট হয় না এগুলা মনে থাকে এগুলা তো ভুল হয় আমার নিজেরও ভুল হয়েছে রে এগুলা এই জন্য কি করা হয়েছে এগুলো এক জায়গায় করে নেবে এক জায়গায় করবা কেমনে এক জায়গায় করার উপায় আমাদের দেখো তোমাদের গ্রুপে দিয়ে দেবে ছবি দিয়ে দিবে এটা এইভাবে এক জায়গায় করে নেবা এখানে খেয়াল করো এই ছবিটা এখানে কিন্তু এক পেজে তোমার অন্তত 15 পেজের পড়া শেষ বইয়ে যে 15 থেকে 20 পেজ আলোচনা করা হয়েছে সেখানে কিন্তু এক পেজে শেষ এই এক পেজ যদি ভালোভাবে মনে রাখতে পারো আর এক পেজ যেহেতু পরপর আছে পাশাপাশি এটা কিন্তু মনে রাখা সম্ভব এখন দেখো এই যে প্রথমে আছে দেশি ফলের কৌটাজাতকরণে কি আছে প্রথমে আছে কি আম তারপরে আনারস পেয়ারা কাঁঠাল আম আনারস পেয়ারা কাঁঠাল এবার দেখো এই যে দেশি ফলের সবগুলাই দেখো ম্যাক্সিমামই সেম মিলাই দেখো ম্যাক্সিমাম উপাত্তই সেম তাহলে দেশি ফলের ক্ষেত্রে তোমরা যদি একটা মুখস্থ করে রাখতে পারো আর গুলা মুখস্থ করা লাগছে না এরপরে আসো তোমার দেশি সবজি এই যে সবজিগুলোর ভিতরে দেখো এই তিনটা আছে কচি ভুট্টা মটরশুঁটি টমেটো দেখো এই তিনটা কি অনেকটা সেম না অনেকটা বলতে কি ম্যাক্সিমামই সেম এই তিনটাই দেখছো এই তিনটা কিন্তু তোমার ম্যাক্সিমামই সেম উপাত্তগুলো সেম তারপরে আসো তোমার মাছ মাংস সংরক্ষণে আমি একটু কি বললাম নাইট্রেট ব্যবহার করা নাইট্রেট লবণ ব্যবহার করাই বললাম না এখন দেখো এই মাছ মাংসের ক্ষেত্রেও দেখো এই তাপমাত্রা বা সবকিছুই প্রায় সেম দেখছো প্রায় সবকিছু সেম এবার আসো দেখো এখানে সহজে মনে রাখার জন্য আরো কিছু টেকনিক আছে এই যে দেশি সবজির ক্ষেত্রে 2% লবণ 5% চিনি কয় পার্সেন্ট চিনি 5% চিনি যে পাঁচটা উচ্চারণের ক্ষেত্রে এই যে 5 স আসছে না সয়ের চিনি ঠিক আছে তাহলে কয় পার্সেন্ট চিনি হবে 5% চিনি হবে শুধুমাত্র দেশি ফলের ক্ষেত্রে দেশি সবজির ক্ষেত্রে কিন্তু এটা টেকনিক দিয়ে মনে রাখতে পারো কয় পার্সেন্ট চিনি 5% চিনি 5% চিনি কচি ভুট্টা সবুজ মটরশুঁটি 5% চিনি টমেটো 5% চিনি ওকে এখানে দেখো আর এই যে প্রত্যেকটা দেখো ক্যানিং তরল ব্যবহার করা হয়েছে কি আর প্রিজারভেটিভস দেখছো দেশি ফল থেকে এই যে সবজি থেকে কিন্তু মাছ মাংস পর্যন্ত কোনো প্রিজারভেটিভস নাই এই যে রিটোটিং এর ক্ষেত্রে তোমার তাপমাত্রা কতটুকু হবে সময় কতটুকু থাকবে তোমার এই যে এক্সস্টিং এর ক্ষেত্রে তাপমাত্রা কতটুকু হবে সময় কতটুকু থাকবে দেখো সব এক জায়গায় দেয়া আছে এগুলো যদি তোমরা পরপর সুন্দর করে মনে রাখতে পারো তাহলে দেখবা সহজে মনে থাকবে ঠিক আছে এই পেজটা যদি সুন্দর করে পড়তে পারো ওকে এখন বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও যে কিভাবে পড়বা এটা বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও এবার আসো যদি বুঝে থাকো আরেকটা জায়গা হলো তোমার দ্রবণ কলয়েড সাসপেনশন এই যে দ্রবণ কলয়েড সাসপেনশন সবসময় মনে রাখবে এটাকে আমাদের জানতে হবে মিশ্রণ কয় প্রকার সাধারণত দুই প্রকার না কি বলতো মিশ্রণ একটা হলো তোমার সমসত্ব মিশ্রণ আর একটা অসমসত্ব মিশ্রণ এই যে সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণের ভিতর দিয়ে এই তিনটা ভাগ করা হয়েছে সেটা হলো তোমার দ্রবণ কলয়েড সাসপেনশন এই দ্রবণগুলা তোমার সব সময় হবে এটা নোট করতে হবে না শান্তাক্তার এটা নোট করা দরকার নেই এটা তোমরা এই ছবিটা পেয়ে যাবা ঠিক আছে এই ছবিটা তোমাদের গ্রুপে দিয়ে দিবে ওকে এই ছবিটা গ্রুপে দিয়ে দিবে এখন শোনো এই যে দ্রবণ কলয়েড সাসপেনশন দ্রবণ কলয়েড সাসপেনশন এই তিনটার ভিতরে মনে রাখবা এই যে দ্রবণ হলো তোমার সমসত্ব মিশ্রণ সবসময় সমসত্ব আচ্ছা সমসত্ব মিশ্রণ কোনগুলো এটা একদম ছোটবেলায় পড়ছো কি বলো তো সমসত্ব মিশ্রণ কোনগুলা বলো এই যে সমসত্ব মিশ্রণ হলো তোমার যেগুলা কি সহজে মনে রাখবা লবণ আর পানির মিশ্রণ করলে কি হয় সেগুলো গলে যায় না তুমি কিছু দেখতে পাও যে মিশ্রণে কোনো তলানি পড়বে না ঠিক আছে যে মিশ্রণে কোনো তলানি পড়বে না আর অসমসত্ব মিশ্রণে কি করবে তলানি পড়বে এখন এই দ্রবণটা যদি তোমার সমসত্ব মিশ্রণ হয় তাহলে এর কোনো তলানি পড়বে না তাহলে খালি চোখে এটা দেখা সম্ভব না এটা অদৃশ্য ঠিক আছে আর কলয়েডটা অস্বচ্ছ ঠিক আছে কলয়েডটা কি অসমসত্ব তাহলে অসমসত্ব মানে কি তলানি পড়বে তাহলে এটাও খালি চোখে দেখা সম্ভব এই সাসপেনশন এটা আরো বেশি খালি চোখে দেখা সম্ভব কারণ এটা আরো বেশি অসমসত্ব ঠিক আছে এখন এদের একটা কণার ব্যাস আছে কণার ব্যাসটাও তোমরা
এইভাবে এরকম একটা এ দিয়ে মনে রাখতে পারবা, সরলরেখা দিয়ে মনে রাখতে পারবা। সেটা হলো, মনে করো এটা হলো 0.1 ন্যানোমিটার, এটা হলো তোমার 2 ন্যানোমিটার, আর এটা হলো 500 ন্যানোমিটার। ওকে, এই যে পয়েন্ট, যেহেতু এটা হলো কি তোমার সমসত্ব মিশ্রণ, এটার কোনো তলানি পড়বে না, মানে খালি চোখে দেখা যাবে না, তাহলে এইটার কি হবে, দ্রবণের কণার ব্যাস কত, 0.1 থেকে 2 ন্যানোমিটার, অনেক ছোট, সেই জন্য কি হয় যে আমরা খালি চোখে দেখতে পাবো না। এখন তারপরে আসবে তোমার কি কলয়েডের কণার ব্যাস কত, 2 থেকে 500 ন্যানোমিটার, যেহেতু ছোট থেকে একদম বড় পর্যন্ত তো খালি চোখে আমরা কিছু না কিছু দেখতে পাবো, মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কিছু না কিছু দেখতে পাবো। আর সাসপেনশনের কণার ব্যাস কত, 500 ন্যানোমিটারেরও বেশি। ঠিক আছে, যেহেতু সাসপেনশনের কণার ব্যাস হলো 500 ন্যানোমিটারেরও বেশি, তাহলে এটা কি হবে, এটা খালি চোখে দেখাই যাবে। এই যে এই তিনটার এই ইনফরমেশন যেগুলো বললাম সেগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে। ঠিক আছে, সুন্দর করে মনে রাখতে হবে। এরপর আসবে তোমার দুধের শতকরা সংযুক্তি। দুধের শতকরা সংযুক্তি, এই টপিকটা তোমাদের টিটিপি না টিটিএম টনটনে মুখস্থ করতে হবে, এখানে বোঝানোর কিছু নাই। এখানে কিছু জিনিস বোঝানোর আছে, সেটা বোঝাবো। সেটা হলো, দেখবা তার দুধের শতকরা সংযুক্তির পাশে একটা ছক দেয়া আছে, ওই ছকে প্রত্যেকটা প্রাণীর দুধের কি বেশি পরিমাণে আছে সেটা দেয়া আছে। যেমন দেখো মানুষের দুধে এখানে কি আছে, কি দেয়া আছে, মানুষের দুধে তোমার ল্যাকটোজের পরিমাণ দেয়া আছে সবচেয়ে বেশি, মানুষের দুধে ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি, গাভীর দুধে পানির পরিমাণ বেশি, মহিষের দুধে ক্যালোরির পরিমাণ বেশি ও চর্বির পরিমাণ বেশি, ভেড়ার দুধে প্রোটিনের পরিমাণ বেশি। এইগুলো শুধু মনে রাখতে হবে যে কোন দুধে কিসের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, যেহেতু মহিষের দুধের এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এটা তোমরা মনে রাখতে পারো এই যে ক্যাস দিয়ে। ঠিক আছে, ক্যাস মহিষের দুধে ক্যালোরি আর চর্বির পরিমাণ বেশি। ঠিক আছে, আর ভেড়ার দুধে কি বেশি, ভেড়ার দুধে কিন্তু ক্যালোরি বা প্রোটিন কিন্তু এক না। ঠিক আছে, প্রোটিন আলাদা, ক্যালোরি আলাদা। এখন দেখো এই যে ভ্যাপ দিয়ে কি মনে রাখবা, ভেড়ার দুধে কি বেশি, প্রোটিনের পরিমাণ বেশি, আর গাভীর দুধে পানির পরিমাণ বেশি, মানুষের দুধে ল্যাকটোজের পরিমাণ বেশি। ঠিক আছে, এই দুইটা দিয়ে মনে রাখতে পারো। সর্বোচ্চ সমসত্বের উদাহরণ, হ্যাঁ সর্বোচ্চ সমসত্বের উদাহরণ। ঠিক আছে, ওকে। এবার আসো তোমাদের বিভিন্ন জিনিস প্রস্তুতি, যেমন গোলাপ জল প্রস্তুতি, তারপরে যে ট্যালকম পাউডার প্রস্তুতি, এগুলো জাস্ট একবার করে সুন্দর করে একটু রিডিং পড়বা। আর হাজারিনা স্যারের যেগুলো লাইন বোল্ড করা আছে, দেখবা কিছু কিছু লাইন বোল্ড করা থাকে। যেমন গোলাপ জল প্রস্তুতিতে গোলাপ জলের আরেক নাম কি, হাইড্রোসল বলা হয়। তারপর তোমার গোলাপ জলে মনোমুগ্ধকর সুগন্ধের কারণে কি ব্যবহার করা হয়, ফিনাইল ইথাইল অ্যালকোহল বা জেরানিওল ব্যবহার করা হয়। এইগুলো তোমরা হলো একটু পড়বা, জাস্ট বোল্ড লাইনগুলো, বোল্ড লাইন দুই একটা বোল্ড লাইন আছে শুধু। এবার দেখো ট্যালকম পাউডার প্রস্তুতিতে একটা জায়গা আছে, সেটা হলো ট্যালকম পাউডার প্রস্তুতিতে ট্যালকম পাউডারের মূল উপাদান কি, মূল উপাদান হলো তোমার টেল, মূল উপাদান হলো টেলক। এই টেলক আর এই টেলকের সংকেতটা তোমাদের সুন্দর করে পড়া লাগবে। আর ট্যালকম পাউডার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো বেবি পাউডার। বেবি পাউডারটা কি, বেবি পাউডার কিন্তু ট্যালকম পাউডারের মতো হয় না, তাই না? বেবি পাউডারে তোমার কি করা হয়, অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়। সেই অ্যান্টিসেপটিক হিসেবে কোনটি ব্যবহার করা হয়, বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখন গত ক্লাসেই বলছি বোরিক অ্যাসিডের সংকেতটা কি, এবার আমাকে কমেন্টে একটু জানাও তো দেখি তোমাদের কতটুকু মনে আছে। কমেন্টে জানাও বোরিক অ্যাসিডের সংকেতটা জানাও, বোরিক অ্যাসিডের সংকেতটা জানাও, কমেন্টে জানাও বোরিক অ্যাসিডের সংকেত কি, কমেন্টে জানাও বোরিক অ্যাসিডের সংকেতটা দেখি, লেখো তো। এবার আসো দেখো কোল্ড ক্রিমে তিনটা উপাদান ব্যবহার করা হয়, সেটা হলো তোমার তেল, মোম আর বোরাক্স। এই তিনটা জিনিস, এই যে বোরাক্স, এই বোরাক্সের সংকেতটা কিন্তু ইম্পর্টেন্ট কি, Na2B4O7। আমি কিন্তু ক্লাসে প্রথমে বলছিলাম 10 অণু পানি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোরাক্সের সংকেত। আর তোমার কোল্ড ক্রিমে কোনটি ব্যবহার করা হয়, বোরাক্স, তেল আর মোম। ঠিক আছে, বোরাক্স, তেল, মোম, এই তিনটা ব্যবহার করা হয়। বোরিক অ্যাসিডের সংকেত তোমরা না লিখলে আর কিছু বলবো না, আমিও বলে দেবো না। এর আসবে লিপস্টিক প্রস্তুতির মূল উপাদান কি, কমেন্টে জানাও তো। লিপস্টিক প্রস্তুতির মূল উপাদান কি, কমেন্টে জানাও। লিপস্টিক প্রস্তুতির মূল উপাদান কি, মূল উপাদান হলো মোম আর তেল। এইগুলা এই জায়গাগুলো জাস্ট একটু মনে রাখতে পারলেই হবে, আর কিছু লাগবে না। সর্বশেষ ছিল তোমার টয়লেট প্রস্তুতি আর গ্লাস ক্লিনার, টয়লেট প্রস্তুতি বলছি, টয়লেট ক্লিনার হিসেবে কোনটা ব্যবহার করা হয়, টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করা হয় সবচেয়ে ক্ষারীয় কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? ওইটাই তোমার কি ব্যবহার করা হয়, টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করা হয় কস্টিক সোডা। আর তোমার কি ব্যবহার করা হয়, অ্যামোনিয়া কোথায় ব্যবহার করা হয়, কাঁচ দ্রবণ পরিষ্কারে, মানে কাঁচ পরিষ্কারে ব্যবহার করা হয় অ্যামোনিয়া দ্রবণ। আর কস্টিক সোডা ব্যবহার করা হয় কখন, তোমার কস্টিক, একজন লিখছে জানি না ভাইয়া, মনে নেই।
সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন কি লিখছো আমি বুঝি না। এই বোরিক অ্যাসিড হলো তোমার কি, বোরিক অ্যাসিড H3BO3 মনে আছে? ওই যে চোখে খার পড়লে ব্যবহার করা হয়, ত্বকে খার পড়লে ব্যবহার করা হয় যে বোরিক অ্যাসিড, বুঝছো ওইটা। এখন শোনো, এই যে টয়লেট ক্লিনার কি, টয়লেট ক্লিনারের পরিস্থিতিতে কি কাজে টয়লেট ক্লিনার হিসেবে কোনটা ব্যবহার করা হয়? কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। আর তোমার কাঁচ দ্রবণ অদূর কাঁচ পরিষ্কারে কোনটি ব্যবহার করে? অ্যামোনিয়া দ্রবণ ব্যবহার করা হয়, ওইটা মনে রাখলেই হবে। সর্বশেষ ছিল তোমার এই যে মল্ট ভিনেগার প্রস্তুতি, তারপরে যে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশলে ভিনেগারের পিএইচ দিয়ে আছে, আগেই পড়ানো হয়েছে। যে মল্ট ভিনেগার প্রস্তুতিতে তোমার আছে যে তোমার ভিনেগার প্রস্তুতির ক্ষেত্রে কি করা হয়, যে মল্ট ভিনেগার প্রস্তুতির ক্ষেত্রে সেটা হলো তোমার চিনি থেকে কি করা হয়, ইনভার্টেজ এনজাইমের সাহায্যে ইনভার্ট চিনি তৈরি করা হয় বা ইনভার্ট সুগার। ইনভার্ট সুগারের ভিতরে কি কি থাকে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে, তাই না? গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে। আর গ্লুকোজ আর ফ্রুক্টোজের পরে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে। এখন এই ইনভার্ট চিনি থেকে কি করে, জাইমেজ এনজাইম কি করে, ইথানল তৈরি হয়। ইথানল তৈরি হয় এখান থেকে। তারপর তোমার ইথানল থেকে অ্যাসিডোব্যাক্টরের সাহায্যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করা হয়। জাস্ট কোনটার সাহায্যে কোনটি তৈরি করা হয় সেটা মনে রাখলেই হবে, ঠিক আছে? সেটা মনে রাখলেই হবে। আজকের ক্লাসের এই পর্যন্তই শেষ, এটাই লাস্ট টপিক। এবং 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 সুন্দর একটা কথা বলি, এর মাধ্যমে কিন্তু আমাদের ফার্স্ট পেপার অধ্যায় শেষ, ফার্স্ট পেপার শেষ। এর মাধ্যমে কিন্তু ফার্স্ট পেপার শেষ। এই যে মনে হচ্ছে যে প্রতিদিন ক্লাস হচ্ছে, করবো না বা করবো না পরে করব, ফার্স্ট পেপার কিন্তু শেষ। রসায়ন মানে 7 মার্কের কোশ্চেন শেষ। নার্সিং ভর্তি পরীক্ষা অন্তত 5 থেকে 7 মার্ক ফার্স্ট পেপার থেকে আসে, আর 3-4 মার্ক আসে সেকেন্ড পেপার থেকে। সেকেন্ড পেপার থেকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সেকেন্ড পেপার থেকে শুরু হবে, যদি আল্লাহ আমার বাঁচায় রাখে ইনশাআল্লাহ। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, একটাই কথা, তাদেরকে ক্লাসটা শেয়ার দিবা যাতে তারাও সুযোগ পায় পড়াশোনা এই ক্লাসটা দেখার। আর তোমরা দ্রুতই এক্সামে কিন্তু ভর্তি হয়ে যাবা, আমাদের ওয়েবসাইটে এক্সাম দিবা, দ্রুতই আমাদের এক্সামে ভর্তি, এক্সাম ব্যাচে ভর্তি হয়ে মাত্র 168 টাকায় যারা বিএসসি, হয়তো 500 টাকায় কিন্তু যারা ডিপ্লোমা তারা পরীক্ষা দিতে পারবে 168 পিস, আর 600 টাকায় কিন্তু বিএসসির এক্সাম দিতে পারবে। এত সুযোগ কিন্তু তুমি সারা বাংলাদেশে কোনো কোচিং এ পাইবে না। এখানে ফ্রি ক্লাস করবা আর এখানে যে শুধু এক্সাম দিবা, এই তোমার প্রস্তুতি নেবা, ইনশাআল্লাহ ভালো হবে আশা করি। হ্যাঁ, ফার্স্ট পেপারে সবগুলো অধ্যায় শেষ, এখন সেকেন্ড পেপার বাকি আছে। তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, উত্তর দেব মাত্র 1 মিনিটে। 1 মিনিটে যদি কিছু জানার থাকে, 1 মিনিটে 1 মিনিটে 1 মিনিটে কমেন্ট করতে পারো যদি কিছু জানার থাকে। আমাদের কোর্স সম্পর্কে, আমাদের ভর্তি সংক্রান্ত যদি কিছু জানার থাকে 1 মিনিটে উত্তর দেব। যদি জানার থাকে 1 মিনিটে প্রশ্ন করতে পারো। 1 মিনিট, 1 মিনিট সময়, জাস্ট 1 মিনিট।